স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। চলতি বছরের 10 মাসে জনশক্তি রপ্তানি প্রায় অর্ধেকই হয়েছে ওমান এবং কাতারে। এছাড়া বেশিরভাগ শ্রমবাজারে শ্রমিক যাওয়ার হার কমে গেছে। এই অবস্থায় বন্ধ হওয়া বাজারগুলোতে চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। আজ আমাদের আলোচনার বিষয় জনশক্তি রপ্তানির বর্তমান অবস্থা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বায়রার সিনিয়র সহসভাপতি আলী হায়দার চৌধুরী এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে 157টি দেশে শ্রমিক যাচ্ছে বাংলাদেশ থেকে। তবে বিএমইটির তথ্য মতে সৌদি আরব আমিরাতের বাজার বন্ধের পর বর্তমানে ওমান ও কাতার নির্ভর হয়ে পড়েছে দেশের শ্রমবাজার। চলতি বছরের প্রথম 10 মাসে জনশক্তি রপ্তানির প্রায় 47% হয়েছে এই দুই দেশে। মূলত বাজার হচ্ছে ওমান এবং কাতার, এখন ওখানে যাচ্ছে, ফ্লোটা ওইদিকে বেশি। আর সম্প্রতি আমাদের মহিলা মাইগ্রেশনে কিন্তু প্রায় 14% মানে বেড়েছে। শিগগিরই বন্ধ বাজারগুলোতে শ্রমিক পাঠানোর তাগিদ বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু এখন প্রচুর শ্রমিকের প্রয়োজন আছে, কারণ তাদের উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের পরে অনেক বেড়েছে। ইউরোপের কোম্পানিগুলো এখন কিন্তু রিলোকেট করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সে কারণে সরকারের উচিত হবে এই দেশগুলোর সাথে সম্পর্কটা, বিশেষ করে এই যে শ্রমশক্তি রপ্তানির ব্যাপারে যে আমাদের যে যোগাযোগ, এটি বৃদ্ধি করা। আমরা আশা করি যে আমরা আবার আমাদের সেই হৃত বাজারগুলো পুনরুদ্ধার করতে পারবো এবং মার্কেটে আমাদের জনশক্তি রপ্তানির ওভারঅল ফ্লোটা আবার আমরা বাড়াতে পারবো। বছরের প্রথম 10 মাসে 3,39,000 শ্রমিক বিদেশে গেছে। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা জনাব MS শাকিল চৌধুরী এবং জনাব আলী হায়দার চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব শাকিল চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে আমাদের শ্রমবাজার, আমাদের যে শ্রমিক পাঠানোর সংখ্যা আসলে কমে যাচ্ছে বছর বছর। আমি যদি আমার কাছে যেটা তথ্য আছে হচ্ছে 2012 সালে যেখানে 6 লাখ শ্রমিক গেছিল বাংলাদেশে, সেখানে 13 সালে 4 লাখের মতো নেমে এসছে এবং যেটা এখন এই পর্যন্ত যে দেখাচ্ছে এই 14 সালে যেটা প্রথম 10 মাসে 3 লাখে এসছে। একটা ডিক্লাইনিং ট্রেন্ড দেখা যাচ্ছে আমাদের। এটার কারণটা কি? প্রথমত কারণটা কি? প্রথমত কারণ হচ্ছে, আপনাকে প্রথমে ধন্যবাদ যে বিশেষ করে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেখছি, মানে খুব মনোযোগ দিয়ে বাংলাদেশের এই যে মূল এই শ্রম খাতটাকে বা আর্থিক খাতটাকে ধরছেন আপনারা, এবং এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে যে প্রধান বাজার যেগুলো আমাদের মূল বাজার কিন্তু ছিল সৌদি আরব, কুয়েত, UAE, মালয়েশিয়া, এগুলো ডিক্লাইন, খুব বেশি ডিক্লাইন আছে। এগুলোতে এখন হাজারের ঘরে লোক যায়, আগে যেত লাখের ঘরে, সেই জন্য এগুলো কমে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে 157টি দেশের কথা বলছেন, সংখ্যার মানে এটি ঠিক আছে, ভালো যে অনেকগুলো দেশের সাথে আমাদের ফিজিক্যাল প্রেজেন্স আছে, কিন্তু সংখ্যাটা কত? 2 জন, 5 জন, 10 জন, এটা দিয়ে কোনো এগুলো যাচ্ছে না। 2012 যদি আমি এই টেনিউরগুলোর বা এই সরকারের কার্যক্রমের মধ্যে এটা বেসিক ইয়ার মনে করি, তাহলে 2012-তে যে জনসংখ্যা ছিল, যে শ্রম মানে যে রেমিটেন্স আর্নিং ছিল, এই খাতে এটি কমে গেছে। এখন প্রশ্ন আসবে যে এটি কমে গেছে, আমরা মহিলা শ্রমিক পাঠাচ্ছি, আমরা পাঠাচ্ছি ঠিক আছে, কিন্তু ওয়েজেসটা কোথায়? এবং মহিলা শ্রমিক পাঠিয়ে এরা কিন্তু খুব আনস্কিল সিচুয়েশনে যাচ্ছে গৃহকর্মের জন্য। এরা গিয়ে কিন্তু আমাদের জন্য খুব ভালো মাইলেজ যোগ করতে পারবে, এটি আমার কাছে মনে হচ্ছে না। তারপরেও আমি বলবো যে বাংলাদেশের গৃহকর্মের থেকে ওখানে তো ওয়েজেসটা বেশি পাচ্ছে, এটা তাদের পরিবেশটা যদি আমরা একটু নিশ্চিত রাখি। আর দ্বিতীয় আপনি যেটি বললেন যে কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? অর্থাৎ যে বাজারগুলোকে আমরা কমে আসি, ডিক্লাইন হয়ে গেছে, এগুলো তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অনেকগুলো বাংলাদেশকে নিষিদ্ধ করে দেয় নাই, বাট মনস্তাত্ত্বিকভাবে আমরা কিন্তু সরে আছি, তারা আমাদেরকে পিছনে রেখেছে। যেমন আমরা যখন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে বা কোম্পানিগুলোর কাছে বাংলাদেশি শ্রমিকের ব্যাপারটাগুলো যাচ্ছে, বিশেষ করে UAE, সৌদি আরব, কুয়েত, এই দেশগুলোতে যখন যাচ্ছে, তখন কিন্তু এদের ভিসাগুলো ইস্যু হচ্ছে না। এবং যারা এই শ্রমিক যারা সরবরাহ করে থাকেন কোম্পানিগুলো, তারা কিন্তু আউটসোর্সিং করছেন। বাংলাদেশি মালিকানার অনেক শ্রমিক মানে সরবরাহকারী প্রতিষ্ঠানও কিন্তু নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, মেনিলা থেকে লোকজন নিয়ে তারা ওখানে সরবরাহ করছেন। এই যে আমাদের এই ডিক্লাইনিংটা, আমি আগেও কয়েকবার বলেছি যে এই জায়গাটাতে আমাদের খুব সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। যদি দেয়া যায় তাহলে বাজারটা আবার পুনরুদ্ধার সম্ভব। ধন্যবাদ জনাব আলী হায়দার চৌধুরী। সৌদি আরব, UAE এগুলো হচ্ছে আমাদের বলছি যে আমার প্রধান বাজার, এগুলোতে এই সময় আসলে বন্ধ হয়ে গেছে, কিন্তু
কেন বন্ধ হয়েছে, কেন এখানে শ্রমিক নিচ্ছে না, এই জাতীয় কোনো ক্লারিফিকেশন কি আপনারা আপনাদের কাউন্টার পার্ট থেকে পেয়েছেন, সেই দেশে যারা এমপ্লয়ার আছেন তাদের কাছে পেয়েছেন, বা বাংলাদেশ সরকার কাছ থেকে পেয়েছেন, না বলা হয়েছে আপনাদেরকে কেন হচ্ছে না? এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট, আমাদের শাকিল ভাই যথার্থই বলেছেন অনেকগুলো বিষয়ে, বাট আপনার যে প্রশ্নটা পার্টিকুলারলি আপনি ইউ আর টকিং অ্যাবাউট দ্য ইউএই ব্যাপারে যে সমস্যাগুলো, সেটা আমাদের মন্ত্রণালয় থেকে অ্যাড্রেস করা হয়েছে। আপনারা জানেন যে সেখানে ল অ্যান্ড অর্ডার সেখানে যথেষ্ট ডিটেরিওরেট করেছে। সেখানে আমাদের যারা শ্রমিক, সেখানে কত শ্রমিক এখন জেলে আছেন, কতজনের এখন মৃত্যুদণ্ড আছে, কিছু শ্রমিকের মানে যাবজ্জীবন কারাদণ্ড আছে। তার মানে ওখানকার ল অ্যান্ড অর্ডার গুলো ওখানে ডিটেরিওরেট করেছে। সেই বিষয় ইস্যুকে কেন্দ্র করে মূলত ইউএই গভর্নমেন্ট এখান থেকে লোক নেওয়া বন্ধ করেছে। এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের পরে আমরা হয়তো আস্তে ধীরে এটার একটা ইতিবাচক সফল আমরা আশা করব। আর সৌদি আরবের ব্যাপারেও একই জিনিসটা, কিন্তু তারা সৌদি অথরিটি কিন্তু আমাদের সরকারকে এই বিষয়টা জানিয়েছে এবং তথ্য উপাত্ত দিয়ে কারণগুলো সেখানে সন্নিবেশিত করছে। এখন বিষয়গুলো হচ্ছে কি, এই সার্বিক বিষয়গুলোকে আমাদের আজকে খুঁটিয়ে দেখা উচিত, আমাদেরকে বিশ্লেষণ করে দেখা উচিত এবং বিশ্লেষণ করে এটার সঠিক সত্য উদ্ঘাটন করে এবং এটার আমরা যাতে আমাদের বেশি শ্রমিক পাঠাতে পারি সেই পথ এবং পন্থাগুলো আমাদের মানে উদ্ভাবন করা উচিত। আমরা শুধু ওখানে ওরা আমাদের সমস্যাগুলো জানিয়েছে, আমরা সেগুলো জেনেছি এবং সেগুলো যদি আমি বিশ্লেষণ করতে করতে ইন দ্য মিন টাইম তাদের মার্কেটটা এখানে ফিল আপ হয়ে যায়, তাদের রিকোয়ারমেন্টটা ভরে যায়, তাহলে আমার সুযোগগুলো কমে যাবে। কারণ আমার বড় মার্কেট হচ্ছে সৌদি আরব, তারপরে সেকেন্ড লার্জেস্ট মার্কেট ছিল আমার ইউএই। আমাদের কুয়েতটা বন্ধ, এটা কিছুটা এখন খুলেছে সামান্য, এটা 0.1% যাচ্ছে। সুতরাং আজকে আমার মাইগ্রেশন ফ্লোটা ডিক্লাইন যতটুকু করেছে, বা এটা যে বেশি বাড়বে না সেটা আমি বলবো না, যেহেতু আমার ট্রেডিশনাল মার্কেটের বিকল্প মার্কেটটা আমরা এখন উদ্ভাবন করতে পারি। আমাদের এই সংকুচিত বাজারকে সম্প্রসারণ করার জন্য যে যে পলিসি নেওয়া দরকার, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। উনি যখনই এইসব কনসার্নিং কান্ট্রিগুলোতে যান, উনি প্রপারলি অ্যাড্রেস করার চেষ্টা করেন এবং অ্যাড্রেস করেনও। আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রী যে সফর করলেন ইউএইতে সাম্প্রতিক সময়ে, এর ফলে বলা হচ্ছিল যে সমাধান একটা হয়ে যাবে, কিন্তু আমরা কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি? রাতারাতি তো আমি সমাধান পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন কিনা সেটা আমাদের দেখতে হবে। উনি অ্যাড্রেস করেছেন, বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং ইউএই সরকারের কর্তৃপক্ষের সাথে, যাদের সাথে সাথে ওনার মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, সেখানে আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য উনি যথাযথভাবে গুরুত্ব সহকারে অ্যাড্রেস করেছেন। সুতরাং এরপর আসবে ফলো আপটা। শুধু আমি আশা করি, এখন আশাবাদী। যারা সেগুলো, আপনার কি মনে হয় যে আমরা কি মনে হয়, আপনি কি আশাবাদী যে খুব দ্রুতই ইউএই বাজারটা আমাদের জন্য খুলে যাবে? দেখুন, ইউএই বাজারে কিন্তু বাংলাদেশের শ্রমিক তাদের প্রয়োজনেই প্রয়োজন। ইউএইর দরকার বাংলাদেশের শ্রমিকের, কারণ বাংলাদেশের শ্রমিক ছাড়া তার যে 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 উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেই ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ওখানে ম্যাসিভ হচ্ছে। যেটা আমি বলছিলাম, জিএফসির পরে ইউএই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। প্রথমে একটা ক্রাইসিস ছিল ইউএইতে এই আর্থিক মন্দার কারণে, সেটি থেকে ফিরে যখন দাঁড়িয়েছে এখন ম্যাসিভ কনস্ট্রাকশনে কিন্তু গিয়েছে। তারপরে ওয়ার্ল্ড এক্সপো 2020 যেটা করবে, সেটার জন্য তার নানা দিকে তার হিউজ তার ওয়ার্ক ডেভেলপমেন্ট করেছে, কনস্ট্রাকশন দিকে যাচ্ছে এবং সেই জায়গাগুলোতে বাংলাদেশের শ্রমিকরা কিন্তু চ্যাম্পিয়ন। প্রচুর পরিশ্রম করতে পারে, তারা কাজে ফাঁকি দেয় না, তারা অন্য সময় ব্যয় করে না, তারা ওখানকার এমপ্লয়াররাও কিন্তু বাংলাদেশি শ্রমিকদের উপরে খুশি। কিন্তু এই যে কথাটা উনিও বলেছেন, আপনিও বললেন যে আইন শৃঙ্খলার কিছু অবনতি এখানে ঘটেছে। আমি এটার সাথে এটা বলতে চাই যে বাংলাদেশি মানুষকে বাইরে যেন কোনোভাবে আমরাও বলে না মনে করি যে এরা বোধহয় আইন ভঙ্গের প্রবণতা বাংলাদেশিদের মধ্যে বেশি, এটি ঠিক হবে না। যেমন আপনি যদি ইউএইর কথা ধরেন, ওখানে ওই ক্রাইম রেটে আমরা বেড়ে গেছে, আমি একমত, এটা তাদের হিসেব অনুযায়ী বেড়ে গেছে। ওখানে 23 লক্ষ লোক গেছে বাংলাদেশের, সেখানে 1019 জনের ওই যে বন্দি ফেরতের একটা প্রশ্ন আসছে। আপনি হিসাব করে দেখেন, সংখ্যার মাপে 23 লক্ষ শ্রমিক যে দেশে কাজ করতে গেছে, সেখানে যদি 1000, 2000, 3000 শ্রমিক যদি মানে অন্যায়ের সাথে জড়িত হতে পারে, এগুলো হিউম্যান বিং তো হতে পারে। এবং আমরা কিন্তু এটাকে অ্যাকনলেজ করছি না, আমরা ডিক্লাইন করতে চাই, এটা হোক না, এটা চাই, কিন্তু জিরোতে চাই, কিন্তু হয়েছে। 23 লক্ষ লোকের বাসস্থানের যে জায়গাতে এখানে ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে যাবেই, আমরা এগুলোকে কারেকশন করব। কিন্তু আমরা যখন আলোচনায় যাব, এই পারস্পরিক দুটো সংখ্যাকে পাশে রেখে বলতে হবে যে আমার এত লোকের মধ্যে প্রবণতাটা এটা ছিল, আর তোমার এখানে আমার যে কনস্ট্রাকশনের অ্যাক্টিভিটি যেটা আছে সেটা কি, আমরা কন্ট্রিবিউট কি করছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন,
আমি বিশ্বাস করেন আমার কাছে ভালো লাগে নাই যে মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার জন্য যদি শুধু ঘোষণাটা এরকম হতো যে পারস্পরিক দুদেশের বন্ধুপ্রতিম দুটো দেশের মধ্যে সফর বিনিময় হচ্ছে, স্টেট সফর হচ্ছে, সেটার একটা মাত্রা একভাবে থাকে। সবভাবে আমাদেরকে বোঝানো হয়েছে যে এই শ্রমবাজার উন্মুক্ত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটাকে কেন্দ্র করেই সবকিছুকে কেন্দ্রীভূত করা হয়েছে। হোয়ারেজ উনি কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলেছেন, দুদেশের সাথে নানান রকমের কূটনৈতিক বাইলেটারাল অনেক ইন্টারেস্টের কথা এবং কথা বলেছেন। ওগুলোকে প্রায়োরিটাইজ না করে এই শ্রমবাজার করে আমাদের কাছে মনে হয়েছে শ্রমবাজার যদি বলি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটাকে যে মাত্রায় আমরা পাওয়া উচিত ছিল আমরা সেই মাত্রায় পাই। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।